কোটাতে চাকরি পেয়ে আমার কপাল যেন খুলে গেল। কেন্দ্রীয় সরকারের চাকরি, তার ওপর সিবিআই। পেটে কিছু বিদ্যা থাকুক না থাকুক, সরকারের দয়া দক্ষিণে আমি রাতারাতি বাবু হয়ে গেলাম। রাস্তাঘাটে, অফিস আদালতে যেখানে যাই সবাই সেলাম ঢুকে। প্রথম একটু লাজলজ্জা হতেও পরে ভাবলাম এটাই তো আমার প্রাপ্য। অফিসার বলে কথা, মেঘনা চাইতেন জল। বছর বছর মাইনে বাড়ছে, বলতে হয় না, চিৎকার করতে হয় না। 7 পে কমিশন, 8 পে কমিশন, এই করে করে লাফালাফি মাইনে বাড়ছে। তুমি মাইনে কোন মাসেই তুলতে হয় না। যেখানেই তদন্তে যাই ভুরি ভুরি টাকা আসতে থাকে। কাজ বলতে আমার বিশেষ কিছু না, বোঝাপড়া করে নেগোশিয়েট করে দুপক্ষকে বাঁচিয়ে চলাটাই আমার কাজ। দুদিক থেকে অফুরন্ত টাকা আছে, আর সেই টাকা ভাগ বকরা যা পাই তা খরচা হয়ে ওঠে না। যাই হোক, সেবার কলকাতায় ডাক পড়ল কোন এক রেপ কেসের তদন্ত করতে। তদন্ত শুরু করার আগে আমরা সাধারণত দেখি টাকা পয়সার গন্ধ আছে কিনা। যদি টাকা পয়সার গন্ধ থাকে তাহলে আমরা লেজে গোবরে এক করে দিই। যেখানে টাকা পয়সার ব্যাপার নেই সেখানে কেসগুলোকে ডিসমিস করে দেয়া হয়। অফিসে সবাই এরকম, আমি একা আর ভালো হব কি করে? তদন্তের নামে লোকের বাড়িতে যেখানে সেখানে ঢুকে যাওয়া, বেডরুমে ঢুকে মেয়েদের সাথে যত খুশি নোংরামি করা, এগুলো তো আমাদের হাত খরচা, অর্থাৎ জল পানি। এরপর লোকারের চাবিটাবি নিয়ে যতটা পারি সরিয়ে নিই, নইলে বলি 100 গুণ যদি মানা দিতে হবে। ভয়ে কুই কুই করে মেয়েরা জামা কাপড় খুলে দাঁড়িয়ে যায়, যা খুশি করুন, শুধু প্রাণে ছেড়ে দিন। প্রথম বিবেকে বাধত, কিন্তু এখন এটা প্রাপ্য বলেই মনে হয়। আমরাই তো দেশের দেবতা, সরকারি কর্মচারী, তার মানে তো আমিই সরকার। আমি যাই করি না কেন, ভুল ত্রুটি করি, রেপ করি, ডাকাতি করি, খুন করি, সব তো সরকারই করছে। আমাদের আবার শাস্তি কি? শাস্তি যাও করার ডিপার্টমেন্ট থেকে একটা লোক দেখানো তদন্ত হয়, যেখানে সাধারণত টাকা পয়সা নিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেয়া হয় বা ট্রান্সফার দেয়া হয়। কিছুদিন পর আবার সেই একই জায়গায়, একই মূর্তিতে। যাই হোক, সন্দীপ ঘোষ তখন জেলে ভর্তি, ফুর্তিতেই আছে। ওর তো আবার মেয়ে ভালো লাগে না, রোজ রোজ হিজড়া বা অল্প বয়সে ছেলে দিতে হয়। খাবার মধ্যে দেশি মালটা বেশি টানে, আর বিড়বিড় করে কি সব বলতে থাকে। সাথে আরেক ঢ্যামনা অফিসার আছে, যাকে তদন্ত বলে ডেকে পাঠালেই হার্টবিট বেড়ে যায় আর হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যায়। কোথায় ওদের হাতকড়া আছে, সেখানে নাকি গেলেই ভর্তি না হলে সেই হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। যাই হোক, সন্দীপের কথা মতো ওর বাড়িতে গেলাম। ম্যাডাম দেখলাম খুব গম্ভীর মুখে দরজা খুলে দিলেন। আমার আজ আসার মূল লক্ষ্য, ওনাদের যেসব মূলধন, গয়নাগাটি, টাকা পয়সা, ফিক্সড ডিপোজিট আছে সেগুলো একটু নেড়েচেড়ে দেখা, যদি কিছু কায়দা করে এদিক ওদিক করা যায়। আমাকে সোফাতে বসতে দিয়ে ম্যাডাম কোথায় চলে গেলেন দেখলাম। অপরূপ এক সুন্দরী 18-19 বছরের এসে আমার সামনে, বুঝলো যেন তাকে দেখতে এসেছে আমি বিয়ের জন্য। যাই হোক, এ তো আমার কাছে নতুন কিছু নয়। আমি তো পোর খাওয়া ভাগাড়ের শকুন। সারা দেশে রেপ করে 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 আমাদের যন্ত্র ভুটা হয়ে এসেছে। বিয়ে করার প্রয়োজন এখনো বোধ করিনি। এই বেশ ভালো আছি। ম্যাডাম মেয়েকে বললেন, এই কাকু খুব ভালো, আমার বাবার কেসটা দেখছেন। কাকুর কোলে বসো, উনি তোমাকে গল্পটা শোনাবেন। দেখো কোন রকম দুষ্টামি করো না, বলে মেয়ের হাতে একটা ফোন দিয়ে উনি চলে গেলেন, বোধহয় জলখাবার আনতে। আমার আরেক কলিগ এই সময় এলেন। ইনি বোধহয় আগে থেকে সব জানতেন। মেয়েটি ফোনে মায়ের সাথে কথা বলতে বলতে নিজের অন্তর্বাস খুলে ওই ব্যক্তির হাতে দিল। আমাকে একটা চুমু দিয়ে তার সাথে একটা ঘরে চলে গেল। ম্যাডাম গরম গরম জলখাবার নিয়ে এলেন। এসে আমাকে অবাক করে আমার সাথে গল্প করতে করতে খেতে লাগলেন আর আমাকে খাওয়াতে লাগলেন। আমি বললাম, বাইরে পাহারা আছে, প্রশাসন থেকে একটু সাবধানে থাকুন। উনি বললেন, আমি সবাইকে চলে যেতে বলেছি, আপনার বা আপনাদের অ্যাসেটগুলো লিস্ট আমাকে দিন। বললেন, প্রিন্সিপালের সবচেয়ে বড় অ্যাসেট তো আমি নিজে, আমাকে আপনি নিজের করে নিন। আমি না পারলে আরও একজন আছে। আমার এই বক্তব্য মন পুতো হলো না, কারণ এসবের মধ্যে ঢুকলে টাকা আদায় করা সম্ভব হয়ে যায়। তাই আমি সবার আগে টাকাটা হাতিয়ে নিই। কিন্তু উনি আমাকে হাত দিয়ে উত্তেজিত করতে থাকেন। প্যাকেট খুলতে যেতে উনি না বললেন। বুঝলাম সিসিটিভি লাগানো আছে, সবকিছু উনি রেকর্ড করছেন। ব্যাপারটা বোধগম্য হলো না, কিন্তু তার আগেই অনেক ঘটনা ঘটে গেছে, যেগুলো রেকর্ড হয়ে গেছে। উনি মুচকি হেসে বললেন, কি ক্যামেরা দেখে ভয় পাচ্ছেন? আপনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের বুদ্ধিমান একজন সার্ভেন্ট। নাকি কোটাতে চাকরি পেয়েছেন? যদি কোটাতে পেয়ে থাকেন তাহলে বলবো চাকরি নিজে থেকে ছেড়ে দেবেন। যত টাকা লাগে আমরা দিয়ে দেব, আর নইলে সব ফাঁস করে দেব।
এই কেস নিয়ে কোনোরকম অগ্রগতি যেন না হয়। আমি বললাম রেকর্ড যদি হয়ে থাকে তাহলে আরও রেকর্ড হোক। আপনার লিস্টগুলো। উনি একটা কন্ডোম নিজের মুখে ঢুকিয়ে থুথু ফেলে মেঝেতে ফেলে দিলেন, তারপর আমার গায়ে ঘষে দিলেন। ব্যাপারটা কিছু বুঝলাম না। সেটাকে আলতো করে আমার গোপনাঙ্গে ঢুকিয়ে ঘষে নিয়ে চলে গেলেন। বললেন এটাই যথেষ্ট। আমি জানি আমি রেপ করলে বা খুন করলেও আমার কোন শাস্তি হবে না, তাই ভয় পেলাম না। চুরি করা তো আমার ধর্ম, সরকারি বর্ম আছে গায়ে, সরকারি পোশাক, সরকারি ভাষা, সরকারি পদ যতদিন আছে ততদিন দেশের 12টা বাজাতে ক্ষতি কি? যাক, সম্পত্তির খতিয়ান তো আমি নিয়েই ছাড়ব। উনাকে আছাড় মেরে বিছানায় ফেলে পুরো উলঙ্গ করে দিলাম। ওদিকে ওনার মেয়ের চিৎকার আসতে থাকলো কানে, বুঝলাম পাশের ঘরেই চলছে কোলাকুলি। উনি ফোন করে মেয়েকে বললেন ভেতরে নিবি। আমি বললাম পুরো সম্পত্তির লিস্ট না দিলে আমি এখনই লাইভ টেলিকাস্ট করব। আমি কত বড় হারামির বাচ্চা। বুঝতে পেরে উনি যে সম্পত্তি দেখালেন তাতে আমি হতবাক হয়ে গেলাম। একটা মানুষ সামান্য কলেজে 10-15 বছর চাকরি করে যে 350 কোটি টাকার মালিক হতে পারে, তা সারা ভারতবর্ষে মেলা ভার। খুশি হয়ে উনার শরীরটা জানতে জানতে কাজ চালাতে লাগলাম। এমন সময়ে মেয়ে দেখলাম ঘোরাতে খোরাতে বলল, মে আই কামিং? দেখলাম আবার সেজেগুজে এসেছে। বুঝলাম আজ 3টে লটারি জিতেছি। মা মেয়ে একসাথে আমাকে জড়িয়ে ধরল আর দরজাটা বন্ধ করে দিল।